হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজকে আমি বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক একদম কুয়াশায় ঢাকা, আর সেই কুয়াশা ভরা রাস্তায় আমি বেরিয়ে পড়েছি আমার বাইক নিয়ে আজকে আমাদের জার্নি শুরু করার জন্য। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। কত সুন্দর না, সকালবেলা চারিদিক কুয়াশায় ঢাকা, একটা ফ্রেশ হাওয়া, সত্যি অসাধারণ একটা ফিলিং। আর আমি এখন যে ব্রিজটার ওপর দাঁড়িয়ে রয়েছি সেই ব্রিজটা হচ্ছে শাল নদীর ব্রিজ, যেটা দুবরাজপুর থেকে পাঁচড়ার মধ্যে অবস্থিত। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর আজকে আমার সঙ্গী হচ্ছে গুরুদাস, যে আমার খুবই কাছের একজন বন্ধু। তো চলো তাহলে যাওয়া যাক আজকের আমাদের ডেস্টিনেশনে। আজকে কোথায় যাচ্ছি, হ্যাঁ আজকে সেটা জানার জন্য তোমরা দেখতে থাকো। আশা করি অনেকেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি, আর যারা এখনও বুঝতে পারোনি তারা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। ততক্ষণ তোমরা জার্নিটা এনজয় করো। দেখা হচ্ছে তোমাদের সাথে ওইখানে পৌঁছে। চলো তাহলে। তো ফাইনালি বন্ধুরা, অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা এসে পৌঁছেছি দুর্গাপুরে দামোদর নদীর ওপরে অবস্থিত দুর্গাপুর ব্যারেজ। আশা করি অনেকেই নাম শুনেছো, আবার অনেকে এসেওছো এই জায়গাতে। অবশ্যই কিন্তু তারা কমেন্ট করতে ভুলবে না যারা এখানে এসেছো এবং তাদের কেমন লাগে জায়গাটা। তো চলো তাহলে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই দুর্গাপুর ব্যারেজের পুরো জায়গাটা। আমরা এখন রয়েছি দামোদর নদীর ওপরে দুর্গাপুর ব্যারেজ। সোজা তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা গাড়ি যাওয়া আসার জন্য ব্রিজ, কিন্তু তার নিচেই রয়েছে 34খানা গেট, মানে নাম্বার অফ 34 গেটস, যেটা এই নদীকে আটকে রেখেছে। সোজা তোমরা দেখতে পাচ্ছ এটা
আসছে মাইথন ড্যাম, আশা করি অনেকেই নাম শুনেছো, সেইখান থেকে নদীটা আসছে। অ্যান্ড ডান দিকে নদীটা পুরো চলে যাচ্ছে সোজা একদম বর্ধমান হয়ে হুগলি নদীতে মিশছে। এই যে দামোদর নদীটা রয়েছে, এটা হচ্ছে দুই জেলার মধ্যে পার্টিশন। যেটা সোজা একদম চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ দূরে, সেইটা চলে যাচ্ছে দুর্গাপুর, মানে পশ্চিম বর্ধমান জেলা। আর যেটা তার অপোজিটে চলে যাচ্ছে এই দিকে ডান দিকে, সেটা চলে যাচ্ছে বাঁকুড়া জেলা। মানে নদীটার এক পাশটা হচ্ছে পশ্চিম বর্ধমান, অ্যান্ড ব্রিজ ক্রস করলে এই দিকে এলে বাঁকুড়া জেলা হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা সামনে দেখতে পাচ্ছ ওই যে ছোট্ট মতো একটা মন্দির, আর ওখানে একটা ঘাট করা রয়েছে সিঁড়ি সিঁড়ি করে। ওইখানে তিথি অনুযায়ী আরতি হয় দামোদর নদীতে। আমরা ওই দিকটাতেও যাব। হ্যাঁ বন্ধুরা, আরেকটা এই যে মন্দিরটা, এটা হচ্ছে শ্মশান। কত দূরে একজন নৌকা নিয়ে যাচ্ছে। বন্ধুরা, সামনেই একটা ছোট্ট মতো দ্বীপ। আমি যতটা চেষ্টা করব জুম করে দেখাচ্ছি। আমার মাঝে মাঝে খুব ইচ্ছা হয় এই দ্বীপগুলোতে যাওয়ার, কি আছে ওখানে দেখার। চারিদিকটা কুয়াশায় ঢাকা সকাল থেকে আজকে, তাই ক্লিয়ারিটি অতটা আসছে না। তাও যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, তখন ঘড়িতে বাজে 2:30। খিদেও পেয়েছিল, তো সামনে দেখতে পেলাম একজন দাদা গরম গরম সিঙ্গারা ভাজছে। তাই আমিও লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম সিঙ্গারা। একটা খাওয়ার পর বুঝতে পারলাম সিঙ্গারা অনেকটা টেস্টি, অ্যান্ড আমি ফাইনালি দুটো নিয়ে নিয়েছিলাম পরে। এরপর বন্ধুরা, আমরা যাব দামোদর ব্যারেজের পিকনিক স্পটটাতে, মানে রোড ক্রস করে ওই পার্টটাতে। চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দামোদর ব্যারেজের ঠিক রোডের এই পাশটাতে পিকনিক স্পটটাতে, যেখানে দেখতে পেলাম একটা বিশাল বড় পার্ক রয়েছে, সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো অ্যান্ড স্ট্যাচু দিয়ে সাজানো। কিন্তু আমাদের কপাল খুবই খারাপ, পার্ক টোটালি ক্লোজড। টিকিট কাউন্টারে না কোনো দাদা বা কেউ আছে যাকে জিজ্ঞাসা করব, না কোনো লোক আছে যে টিকিট কেটে ভেতরে ঢুকবো। চারিদিকটা ঘুরে দেখে নেওয়ার পরেও দেখতে পেলাম সব দিকে তালা বন্ধ। তাই কপাল খারাপ থাকায় আমরা পার্কের ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। পিকনিক সিজন তো শেষ হয়ে গেল,
এখন ফাঁকা, এখন চারিদিকে শুধু নোংরা পড়ে আছে, মানে যারা যারা পিকনিক করে গেছে তাদের প্যাকেট থালা সব কিছু পড়ে রয়েছে। বাট তোমাদের আমি বাইরে থেকে চেষ্টা করব পার্কটার ভেতরটা দেখানোর। পার্কের একটু পেছন দিকটাতে গিয়েই আমি দেখতে পেলাম একজন হাতি অ্যান্ড হাতির বাচ্চা পার্কে চলাফেরা করছে। তারা আমার ভিডিও করা দেখে বলল, এই খবরদার ভিডিও করবে না আমাদের। তাই আমাকে ওখান থেকে চলে আসতে হলো, আর ভিডিও করতে পারলাম না। তারপর বন্ধুরা, খুব রোদ থাকায় আমি আমার চশমা পরে আস্তে আস্তে সিঁড়ি ধরে চললাম স্বর্গের পথে। না না, সরি, স্বর্গ না, আমরা যাচ্ছি ওপরে, যেখান থেকে নদীর ভিউটা পুরো ভালো করে দেখতে পাবো। এটা হচ্ছে নদীর এই দিকটা, যে দিক থেকে জল ছেড়ে বেরিয়ে যায়। তো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে ছোট্ট একটা পার্কের মতো বা বসার একটা জায়গা। এখানে মানুষজন রান্না করে খাবার দাবার নিয়ে এসে ছোট্ট একটা বসার জায়গা করে সবাই মিলে বনভোজন করে। তাছাড়াও অনেকে এখানে প্রেম করতেও আসে। প্রেম করার জায়গা হিসাবে এটাও কিন্তু খুব সুপরিচিত। খুব রিসেন্ট পিকনিকের মরশুম শেষ হয়েছে, তাই জায়গাটা প্রচুর নোংরা হয়ে আছে।
তারপর বন্ধুরা আমরা একটা ছোট্ট করে টিফিন করে নিলাম, যেটা ছিল একটা চা আর একটা চিড়ে ভাজা। এরপর বন্ধুরা ওই পার থেকে তোমাদেরকে জুম করে দেখালাম যে ঘাটটা, যে মন্দিরটার ওখানে আরতি হয়, সেইখানে যাব। চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি, যেটা আমরা নদীর ওই পার থেকে দেখেছিলাম, যেখানে আরতি হয় সন্ধেবেলাতে অ্যান্ড মন্দিরটায়। এখানে প্রত্যেক দিন হয় না, কোনো একটা তিথি অনুযায়ী আরতি করা হয়। তো বন্ধুরা এরপর আমরা যাব দামোদর নদীর পাশ হয়ে অনেকটা যেতে হয় একটা ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটা শিব মন্দিরে। কিন্তু সেই মন্দির দেখার জন্য অ্যান্ড সেই জঙ্গলটা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে পার্ট 2 এর জন্য। পার্ট 1-এ আমরা দেখালাম দামোদর ব্যারেজের পুরোটা, এবার পার্ট 2-এ তোমরা দেখতে পাবে সেই ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত শিব মন্দিরটা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, এখানেই করব। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের দামোদর ব্যারেজ ব্লগের পার্ট 2-তে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা আগে কে কে এখানে এসেছো অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লেগেছে তোমাদের। আর চ্যানেলে যদি তুমি নতুন হও অবশ্যই যেন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে অ্যান্ড প্রচুর প্রচুর সবার সাথে শেয়ার করবে ভিডিওটা। তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পার্ট 2-এ। এখন ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। তো অবশ্যই যেন তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট 2-এ ঘন জঙ্গলে ঘেরা এক রহস্যজনক শিব মন্দির।